অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। জনগণ চাইলে রাজনৈতিক দল গঠন করবে, বৈষম্য বিরোধী ছাত্ররা জানালেন সমন্বয়ক। বিজয়ের মাস পূর্তিতে কাল শহীদ মার্চ ঘোষণা। দাবি আদায়ে আজও গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ অর্ধশতাধিক কারখানা, ভাঙচুর করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি স্থানীয় সরকার উপদেষ্টার। এবং পৃথক হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের ৮ ও শহীদুল হক ৭ দিনের রিমান্ডে, র্যাবের হাতে গ্রেপ্তার দিলীপ আগারওয়াল। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার কার্যালয়ে সব সচিবের সঙ্গে বৈঠক করেছেন। ৫৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর এটি সচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। বৈঠকে জনশৃঙ্খলা ফেরাতে করণীয়, অর্থনীতিতে গতি আনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। দায়িত্ব নেওয়ার পর অস্থায়ীভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। বুধবার প্রথমবার অফিস করেন তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সকাল 11:30টায় প্রধান উপদেষ্টায় বৈঠক করেন ৫৫ মন্ত্রণালয় ও বিভাগীয় সচিবের সঙ্গে। ড ইউনুসের সভাপতিত্বে বৈঠকের সঙ্গে ছিলেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার। সরকার গঠনের পর এটি হচ্ছে সচিবদের সঙ্গে প্রধান উপদেষ্টার প্রথম বৈঠক। বৈঠকে দেশের সাধারণ পরিস্থিতি এবং সরকারের অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়। সভায় সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়ে রাখা হয়েছে। পাশাপাশি চলমান পরিস্থিতিতে অর্থনীতির গতি ফেরাতে মাঠ কর্মকর্তাদের করণীয় নিয়েও আলোচনা হয় বৈঠকে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পোশাক শ্রমিকদের বিক্ষোভের মুখে আজও শিল্প অঞ্চল আশুলিয়ায় অন্তত ৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। সকালে আশুলিয়ার বাইপাইল আবদুল্লাপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকা পর্যন্ত অবস্থিত বিভিন্ন কারখানা শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বিভিন্ন দাবি আদায়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কর্তৃপক্ষ একে একে কারখানাগুলো ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কারখানায় ছুটি ঘোষণার পর শ্রমিকরা বাইরে বেরিয়ে এসে অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করে। পরবর্তীতে তারা ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে সেসব কারখানা কর্তৃপক্ষ কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় নবীনগর, চন্দ্রা এবং বাইপাইল আবদুল্লাপুর সড়ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে শিল্প পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। একই দাবিতে বিক্ষোভ হচ্ছে গাজীপুরেও। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আলী বলেন, যারা শিল্প কারখানায় ভাঙচুর করেছে তারা শ্রমিক নয়, তারা বহিরাগত। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শ্রমিক বাঁচাতে, অর্থনীতি বাঁচাতে শক্ত পদক্ষেপ নেওয়া হবে। আমার ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গেলে, শ্রমিককে বাঁচাতে গেলে, দেশের অর্থনীতিকে বাঁচাতে গেলে কিছু সংখ্যকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। তো সেই ব্যাপারে আমাদের আলোচনা হলো এবং পদক্ষেপগুলি হয়তো আগামীতে আপনারা দেখতে পাবেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার মিছিলে রাজধানীর নিউ মার্কেট এলাকার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান এ আদেশ দেন। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানায় অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ডে নিয়েছে আদালত। ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আনামো ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন। হত্যা মামলায় দিলীপ কুমার আগারওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এর আগে গুলশানে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ড কার্যালয় ঘিরে রাখে র্যাব স্বর্ণ ও হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ড এবং এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ফিনান্সিয়াল ক্রাইম ইউনিটের অনুসন্ধান শুরুর পরেই সেখানে অভিযানে যায় র্যাব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গতকাল মঙ্গলবার দিবাগত রাত থেকে যৌথ অভিযানে নেমেছে। লুট হওয়া অস্ত্র উদ্ধার ও প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনাই এই অভিযানের লক্ষ্য। গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন থানাগুলোতে চলে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। লুট করা হয় পুলিশের অস্ত্র, গোলাবারুদ। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে কিছু উদ্ধার হলেও পাওয়া যায়নি বেশিরভাগই। সেসব অস্ত্র এবং আগে থেকেই অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে এ যৌথ অভিযান শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশ সদর দপ্তর জানায়, গত ৬ আগস্ট থেকে সোমবার পর্যন্ত উদ্ধার হয়েছে ৪,০০০ অস্ত্র ও ৩ লাখ গোলাবারুদ। এছাড়া ২৩,০০০ রাউন্ড টিয়ার শেল এবং ২,১৩৯ সাউন্ড গ্রেনেড উদ্ধার হয়। জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের ক্ষমতা পাকাপোক্ত করে রেখেছিল নির্বাচন কমিশন, অথচ তারা এখনও বহাল তবিয়তে বসে আছে নির্লজ্জের মতো। ডক্টর জাহিদ হোসেন বলেন, জনরোষ থেকে বাঁচতে নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত। কিন্তু এই নির্বাচন কমিশন আজ অবধি নির্লজ্জের মতো বসে আছে। আমি মনে করি যে এই নির্বাচন কমিশন বোধোদয় হওয়া উচিত, পদত্যাগ করে নিজেদের জনগণের রোষ থেকে বাঁচার জন্য পদত্যাগ করে এই সরকারকে সুযোগ দেওয়া উচিত নতুন নির্বাচন কমিশনের। তা না হলে সত্যিকার অর্থে জনরোষ থেকে কেউ রক্ষা পাবে না। দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বন্যা দুর্গত পূর্ব অঞ্চলের জেলাগুলোয় মৃতের সংখ্যা বাড়ছে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। 11 জেলার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 71 জনে। এরই মধ্যে 28 জনই মারা গেছেন ফেনীতে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী ও নোয়াখালী জেলা। 2 জেলায় 90% বেশি মানুষ বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধ্বংস হয়েছে 48% বাড়িঘর। এছাড়াও 2 জেলার স্যানিটেশন ব্যবস্থা ও সুপেয় পানির সুবিধা শতভাগ অচল হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা মঙ্গলবার সংবাদ সম্মেলনে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে বলেন, বন্যায় 11 জেলায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 50,24,202 জন। এখনও পানিবন্দী আছে 5,82,155টি পরিবার। পানিগুলো থেকে দুর্গন্ধ আসার কারণে এগুলো যখন আপনার পেটের ভিতরে চলে যায় তখন এই সমস্যাটা দেখা দিচ্ছে। সরকারি কাম থেকে যদি না পায় তো আমরা আমাদের সমস্যাতে পড়ে যাবো বা আমাদের অনেক হয়ে যাবে। আমাদের ঘর দুয়ার সব ডুবে গেছে। 2 দিন ধরে পানিবন্দিতে আছি। এখন এখানে আসলে এখানে আসছে, এখানে খাওয়া দাওয়া করতে আসি, অনেক কষ্টের ভিতরে আসি। নির্বাহী প্রকৌশলী, উপজেলা পর্যায়ের উপজেলা প্রকৌশলীরা যারা আছেন সবাই মিলে দিনরাত পরিশ্রম করে তাদের বিশুদ্ধ পানি সরবরাহ এবং স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার পক্ষে কাজ করে যাচ্ছি। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যক্রম চালিয়ে যাবে। দর্শক, শিল্প অঞ্চলে শ্রমিক বিক্ষোভ ও যৌথ অভিযানের খবর জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন?
আবির, গাজীপুরের শ্রমিক বিক্ষোভের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনি জানেন এর আগের সংবাদে জানিয়েছিলাম, ওরা আরেকটি সিরামিক্স কারখানার সামনে থেকে জানিয়েছিলাম। এখন আছি আমরা জিবিল গ্রুপের একটি শিল্প কারখানায়। অর্থাৎ হচ্ছে সকাল থেকেই আপনার গাজীপুরের টঙ্গী, বুটবাজার মালিকের বাড়ি, শ্রীপুরের আপনার জৈনা বাজার, আরেকটি সিরামিক্স এবং কি হচ্ছে মৌচাক, কিছু কিছু জায়গায় কিন্তু হচ্ছে আপনার কালিয়াকৈরের মৌচাক, কিছু কিছু জায়গায় পোশাক শ্রমিকরা রাস্তায় বেরিয়ে আসছে এবং তাদের দাবি দাবাগুলো কিন্তু হচ্ছে আপনারা জানাচ্ছে। এবং কিছু কিছু জায়গায় সেই দাবি দাবাগুলো পুলিশের মধ্যস্থতা এবং সেনাবাহিনীর মধ্যস্থতায় কিন্তু হচ্ছে মেনে নেওয়ার কারণে কিন্তু হচ্ছে আবার কাজে যোগ দিয়েছে। আপনার এখানে যে দৃশ্যটা দেখতে পাচ্ছি যে আপনার এই কারখানাটিতে কিন্তু হচ্ছে এখন শ্রমিকরা কিন্তু হচ্ছে তারা কাজ করছেন। তো সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে এই কারখানার এখনো শান্তপূর্ণ পরিবেশ রয়েছে, তবে কিছু কিছু জায়গায় কিন্তু এখনো আপনার হচ্ছে আপনার দাবি দাবা গুলো আন্দোলনের জন্য কিন্তু তারা হচ্ছে আপনার তাদের রাস্তায় কিন্তু হচ্ছে নামছে। তো সেই জায়গাগুলো আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে যেমন এখন বর্তমানে গাজীপুরের যে হচ্ছে চান্দনা চৌরাস্তা, সেই এলাকাটিতে কিন্তু হচ্ছে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে এসেছে, কিন্তু আপনার সেটা বলা যেতে সংখ্যায় কিন্তু একেবারেই কম। এবং আরেকটি বিষয় যদি আপনাকে বলি যে যে জায়গাগুলোতে আছে তারা নেমে গেছিল, সেই জায়গাগুলোতে কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা দেখেছি তারা এসেছে, এবং পুলিশ এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের যারা সদস্যরা, জেলা পুলিশ, তারা কিন্তু কাজ করেছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে গাজীপুরের পরিস্থিতি থেমে থেমে অস্থিতিশীল হয়, আবার আপনার স্বাভাবিক হয়। তো এখন আর সেটি হচ্ছে যে তাদের যে যৌক্তিক দাবির কথা বলতেছে, এখানে কিন্তু আসলে দু একটি বাদে কিন্তু তাদের সাথে তেমন কোনো যৌক্তিক দাবি নেই বলে জানিয়েছে কারখানা কর্তৃপক্ষরা। আর আরেকটা বিষয় যদি বলি যে আমাদের সেনাবাহিনী এবং পুলিশের সূত্র থেকে আমরা জানতে পেরেছি গাজীপুরে যে গতকাল থেকে এখন পর্যন্ত যে অস্থিতিশীল পরিবেশ হয়েছে পোশাক কারখানায়, সেখানে 60টি শিল্প কলকারখানা কিন্তু এখন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে একদিন বা দুদিনে। তবে গাজীপুরের যিনি পুলিশ সুপার রয়েছেন আবুল কালাম আজাদ, তিনি বলছেন শিল্প মালিকদের সাথে তিনি কথা বলছেন, কারখানা কর্তৃপক্ষ এবং শ্রমিকদের সাথে কথা বলছেন, অর্থাৎ দ্রুত এই সমস্যাটি সমাধান করে অন্যান্য যে আপনার শিল্প কারখানাগুলো যেভাবে স্বাভাবিকভাবে চলছে, তো এরকম ভাবে সকাল থেকে যে সমস্ত আন্দোলন চলছিল সেই ফ্যাক্টরি গুলোতে কিন্তু পরবর্তী সময় কিন্তু আমরা দেখেছি যে আপনার পোশাক কারখানার শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছেন, আবার কিছু সাধারণ ছুটি দিয়েছে, সেক্ষেত্রে তারা বাড়িতে চলে গেছেন। তবে দু একটি কারখানায় কিন্তু এখনো কিন্তু সেই অসন্তোষ দেখা দিয়েছে, মহাসড়কে তারা হচ্ছে তাদের আন্দোলন দাবি দাবা গুলো জানাচ্ছে। তো এই পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে যৌথ বাহিনীর যে অভিযানটি হচ্ছে পরিচালিত হওয়ার কথা ছিল, সেই জায়গায় কিন্তু তারা ওভাবে আনুষ্ঠানিক ভাবে কিন্তু তারা করতে পারছেন না, কিন্তু জটিকা ভাবে কিন্তু কিছু কিছু জায়গায় মেসেজ পাওয়ার সাথে সাথে কিন্তু সেই জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করে দুষ্কৃতিকারীদের গ্রেফতারের জন্য ব্যবস্থা নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ, পরবর্তী হয়তো আবার জানিয়ে দিতে পারবো। দর্শক, গাজীপুর থেকে শ্রমিক বিক্ষোভের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। সরকারি চাকরিতে কোটা সংস্কার থেকে শুরু করে সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি চলাকালে বিভিন্ন সহিংসতায় নিহতদের স্মরণে শহীদ মার্চ কর্মসূচির ঘোষণা এসেছে আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের পক্ষ থেকে। এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। এ সময় তিনি আরও বলেন, জনগণ চাইলে প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করা হবে। এই রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সম্মেলনে কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা জানান, আন্দোলনের মুখে আওয়ামী সরকার পতনের 1 মাস পূর্তি উপলক্ষে সারা দেশে শহীদ মার্চ পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমাদের এই শহীদ মার্চটি শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে। এ সময় সমন্বয়ক সার্জিস আলম বলেন, গণহত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। গণহত্যা নিয়ে তদন্তের জন্য ছাত্ররা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করার চেষ্টা করছে। আমরা শুধু আন্তর্জাতিক মিডিয়া নয়, দেশীয় মিডিয়া নয়, বরং প্রত্যেককে তাদের জায়গা থেকে আমরা অনুরোধ করব, আপনারা এই ডকুমেন্টেশনগুলো করুন। আপনারা দেখুন কিভাবে নিষিদ্ধ গুলিগুলো দিয়ে আমার ভাইয়ের বুকটি ঝাঁঝরা করা হয়েছে, কিভাবে পুলিশ ওই লিথাল গুলিটি, জনগণের টাকায় কেনা গুলিটি বাংলাদেশের ছাত্র জনতার মেরুদণ্ডে বিদ্ধ করার জন্য, জীবন নেয়ার জন্য ব্যবহার করেছে। এ সময় আরেক সমন্বয়ক হাসনাত বলেন,
আওয়ামী লীগ শেখ মুজিবকে নবী হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছে, এমনকি সংবিধানকে আওয়ামী সংবিধান হিসেবে তৈরি করা হয়েছিল। জনগণের কাছে জানতে চান তারা এই ব্যানারের পরিবর্তন চায় কিনা, জনগণ এই সিস্টেমের পরিবর্তন চায় কিনা, এবং এই সিস্টেমের পরিবর্তনের জন্য তারা কোনো নতুন রাজনৈতিক দল চায় কিনা, সেটা জনগণকে প্রশ্ন করুন, জনগণ নির্ধারণ করবে। বাকি কিন্তু বলে দিয়েছে আমরা জনগণের ভাষাকে রূপান্তর করি, জনগণ চাইলে আমরা করব। জনগণের সিম্বলটা যে সিম্বলটা দেখায় সেটাকে আমরা ভাষায় রূপান্তর করি। সমন্বয়কারী পরিচয় দিয়ে কেউ অপকর্ম করলে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান ছাত্র আন্দোলনের নেতারা। যখনই যেখানে চাঁদাবাজি হচ্ছে, দখলদারি হচ্ছে এবং অনিয়ম হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা অংশগ্রহণ করেছিলেন তারা স্বতঃস্ফূর্তভাবে সেসব চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলছে, প্রতিরোধ গড়ে তুলছে। এই যে মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে সারা বাংলা প্রসঙ্গ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে পুলিশের ছোড়া গুলিতে 2 চোখ হারিয়ে বাড়িতে শুয়ে ছটফট করছেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লালবাড়ি গ্রামের হিমেল ইসলাম। 9ম শ্রেণীর ছাত্র হিমেল ইসলামের এই বিপর্যয়কর অবস্থায় মারাত্মক সংকটে পড়েছে দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত তার পরিবার। গভীর বেদনায় কাতর 2 চোখ হারানো হিমেলের গল্প নিয়ে দেওয়ান মোহাম্মদ সামান উদ্দিনের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নিয়ে মারাত্মকভাবে আহত হওয়ার পর 2 চোখের দৃষ্টিশক্তি হারান টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা লালবাড়ি গ্রামের মৃত আফজাল উদ্দিনের ছেলে 9ম শ্রেণীর ছাত্র হিমেল ইসলাম। পিতৃহীন হিমেলের পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। আগে নিজে চাকরি করে সংসার চালালেও এখন ছেলেকে দেখভাল করার জন্য কোনো কাজ করতে পারছে না হিমেলের মা। এলাকাবাসীও বলেছে, দেশের নবজন্মের ভূমিকা রাখতে গিয়ে যে শিক্ষার্থী দৃষ্টি হারিয়েছে তার পাশে অবশ্যই রাষ্ট্রের দাঁড়ানো উচিত। আমার ছেলের আমি এখন কিভাবে চালাম? আমি একবার গরিব, আমার কিচ্ছু নেই। আমি সরকারের কাছে এই আবেদন করি, আমরা জানি সরকারে দেখি। সকলের কাছে বিনয়ের সাথে প্রার্থনা করছি ছেলেটা যেন বিভিন্ন মহল থেকে সাহায্য সহযোগিতা পায়, জীবনটা সুন্দরভাবে চালাতে পারে। আমাদের এখানে গোড়া ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সবাই হিমেলের পাশে আছে এবং হিমেল এবং তার পরিবার যাতে সুস্থভাবে সুন্দরভাবে চলতে পারে সেদিকে গোড়া ইউনিয়ন বিএনপির তদারকি আছে। বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনে অংশ নিয়ে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারিয়েছেন হিমেল। তার এই ত্যাগের যথার্থ মূল্যায়ন করা হবে, সরকারের কাছে এমন প্রত্যাশা স্থানীয়দের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে 15 থেকে 20 জন আহত হয়েছে। ব্রজমোহন কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। গত কয়েকদিন ধরেই উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলছিল। নগরীর বাংলাবাজার এলাকার এক নারীর নির্মাণাধীন ভবন নিয়ে এই ঘটনার সূত্রপাত। সরকারি ব্রজমোহন কলেজ প্রশাসনিক কার্যালয় থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমান পরিচালক অভ্র দাস ভৌমিক ছাত্র আন্দোলনের বিপক্ষে থাকায় তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এ সময় তারা বলেন, বিগত 5 আগস্ট সরকার পতনের পর ডাক্তার মোহাম্মদ শফিকুল কবিরকে উপপরিচালক হিসেবে এই প্রতিষ্ঠানে পদায়ন করে বিগত বছরগুলোতে ঘটে যাওয়া দুর্নীতিসমূহ তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু মাত্র 10 দিনের মাথায় ফ্যাসিবাদ চক্রের দস্যুরা ডাক্তার মোহাম্মদ শফিকুল কবিরকে গত 2 সেপ্টেম্বর ওএসডি করান। অবিলম্বে পরিচালক পদ থেকে ডাক্তার অভ্র দাস ভৌমিকের পদত্যাগ এবং ডাক্তার মোহাম্মদ শফিকুল কবিরকে পরিচালক পদে পদায়নের দাবি জানান বক্তারা। তো অনিয়ম সবকিছু সে এখানে করছে, দুর্নীতি সবকিছু সে করছে এবং তার অত্যাচারে আমরা এখানে অতিষ্ঠ। আমরা আর চাচ্ছি না যে সে এখানে থাক। আমাদের দাবি একটাই, সে দাবিটা হলো পরিচালক অভ্র দাস ভৌমিকের পদত্যাগ চাই এবং সেই সঙ্গে আমরা শফিকুল আলম জুয়েল স্যারকে ওএসডি করা হয়েছে, ওএসডি বাতিল এবং তাকে পরিচালক হিসেবে ইনস্টিটিউটে দেখতে চাই। ছাত্রদের মারতে চাইছিল, আমরা দীর্ঘদিন যাবত এখানে আমরা আজকে নতুনভাবে স্বাধীনতা পাইছি, আমরা কোনো কথা বলতে পারতাম না।
না, এখন কথা বলতে আমরা সুযোগ পাইছি। আমরা অবিলম্বে এই দুর্নীতিবাজ ফ্যাক্টরিতে খুনি হাসিনার দোষর অপ্রধান ভৌমিক এবং তারেক সুমন গং এদেরকে প্রত্যেকের আমরা পদত্যাগ চাই। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর ভাসানটেক এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। বাবর মুক্তি পরিষদ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ এই কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলটি ইসিবি চত্বর হয়ে ভাসানটেক ও মাটিকাটা এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন বাবর মুক্তি পরিষদ ঢাকা মহানগর উত্তরের উপদেষ্টা কামরুজ্জামান তালুকদার মাখন, সভাপতি রুবেল চৌধুরী সহ আরও অনেকে। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবদের নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। জনগণ চাইলে রাজনৈতিক দল গঠন করবে, বৈষম্য বিরোধী ছাত্ররা জানালেন সমন্বয়ক। বিজয়ের মাস পূর্তিতে কাল শহীদ মার্চ ঘোষণা। দাবি আদায়ে আজও গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, বন্ধ অর্ধশতাধিক কারখানা, ভাঙচুর করলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি স্থানীয় সরকার উপদেষ্টা। এবং পৃথক হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের ৮ ও শহীদুল হক ৭ দিনের রিমান্ডে, র্যাবের হাতে গ্রেপ্তার দিলীপ আগারওয়াল। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।